দর্শক স্বাগত দেশ বাণিজ্যের আলাপের সঙ্গে আছে আমি রিয়াজ হাসান। যেমনটি দেখছিলাম আজ আমাদের সাথে আছেন প্রখ্যাত অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি। মূলত আমরা এই আলোচনাটি একটু আড্ডার ছলে আসলে করতে চাই আপনার সাথে, কারণ আমরা মূলত যেটি ভাবি যে আসলে তরুণদের জায়গা থেকে একটু যদি ভাবি যে নানা ধরনের প্রশ্ন আমাদের মনে তৈরি হয়, সেই জায়গা থেকে সেই প্রশ্নের উত্তরগুলো স্যার আপনার মতো প্রাজ্ঞ মানুষের কাছ থেকে আমরা নিতে চাই। আমাদের তরুণ তো প্রথম প্রজন্মের না। এই বাংলাদেশের স্বাধীনতা উত্তরকালে এবং স্বাধীনতা পরবর্তী সময়ে বিভিন্ন প্রজন্মের তরুণরা এই দেশে এসেছেন এবং সেই সমস্ত প্রত্যেকটা তরুণই তার নিজস্ব সময়ের একটা স্বপ্ন থাকে, একটা আদর্শ থাকে, একটা চেষ্টা থাকে এবং তাদের নিজস্ব অর্জন এবং হতাশাও থাকে। সেহেতু আপনি যদি মনে করেন এই প্রজন্মের তরুণরা একটা অনন্য কিছু ঘটনার ভিতর দিয়ে যাচ্ছে, হ্যাঁ একটা অনন্য আছে তাদের প্রজন্মের বৈশিষ্ট্য হিসেবে, কিন্তু আমাদের ঐতিহাসিক ধারাসূত্রে 69-এরও গণভ্যুত্থান আমরা করেছি বা 71-এর স্বাধীনতা সংগ্রাম হয়েছে, এই তরুণরাই করেছে। স্বৈরাচারী বিরুদ্ধে আন্দোলন হয়েছে, সামরিকতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন হয়েছে। সেহেতু প্রত্যেক প্রজন্মই আদর্শ নিয়ে বেঁচে ওঠে এবং প্রত্যেক প্রজন্মেরই একটা নিজস্ব চাওয়া পাওয়া না পাওয়ার বেদনা এবং আনন্দ থাকে। তো এই প্রজন্মেরও সেই একই রকম আছে এবং সেহেতু তখন বুঝার ব্যাপার আছে যে স্বপ্নটা মানুষ দেখে একটা বাংলাদেশে ন্যায্যতা ভিত্তিক একটা গণতান্ত্রিক এবং একটি বিকাশমান দেশ হিসেবে যে স্বপ্নটা আমাদের সকলের আছে, সেটা অর্জন করার ক্ষেত্রে আমরা যেই রেখা দাঁড় করিয়েছিলাম সেটা যথেষ্ট ঠিক ছিল কিনা, ওইটা অভিজ্ঞতার আলোকে তত্ত্ব এবং প্রয়োগের সংমিশ্রণে যথেষ্ট জুৎসই ছিল কিনা এটা দেখতে হবে। সেই পথরেখা বাস্তবায়নের জন্য আমার যা করণীয় ছিল, আমার সহযোগীদের যা করণীয় ছিল, সেটা কি আমরা যথাসময়ে করেছি কিনা সেটারও মূল্যায়ন হবে। সেহেতু স্বপ্ন দেখা, বাস্তবায়ন এবং প্রতি মুহূর্তে মূল্যায়নের ভিত্তিতে আমাদের পরবর্তী পদক্ষেপগুলো নির্ধারণ করা, এইটাই যুগের ধর্ম। আগের সমস্ত যুব সমাজই এটার ভিতর দিয়ে গেছে, আমার বর্তমান যুব সমাজে এটার ভিতরে। স্যার আমরা তো একটা পরিবর্তনের কথা বলি, যেমন পরিবর্তনটা হচ্ছে আমরা লুটপাট দেখেছি ব্যাংকে, আমরা দেখেছি নানাভাবে অবিচার, যেখানে বিচারিক কার্য সেই ধারাগুলোর আমরা পরিবর্তন চেয়েছি, কিন্তু দেখা গেছে যে পরিবর্তিত পরিস্থিতিতে ওই একই ধারায় একই ফর্মুলায় আমরা ওই ফর্মুলা থেকে বেরোতে পারছি না স্যার। এটা আমি তো একমত হলাম না পুরোটা। কারণ হলো আমরা যে পরিবর্তন চেয়েছি এবং যার ফলে ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে, এইটা সম্পূর্ণভাবে একদিকে যেমন ঐতিহাসিক ধারাবাহিকতার অংশ হিসেবে দেখা যায়, আবার বিচ্ছিন্নভাবে একটি অনন্য ঘটনা হিসেবেও দেখা যায়। এখন এই অনন্য ঘটনার অন্যতম বিষয় ছিল যে একটা বৈষম্য বিরোধী চেতনার কথা বলা হয়েছিল, কিন্তু বৈষম্য বিরোধী চেতনাকে বাস্তবায়ন করার জন্য যে সমস্ত শক্তি দরকার করে এবং সেটা একদিনের ব্যাপার না, মধ্যমেয়াদে দীর্ঘমেয়াদে প্রয়োজন করে, সেগুলি সম্বন্ধে আমাদের যে ব্যাকরণ, সেই ব্যাকরণ শুদ্ধ ছিল কিনা এটা ভাবার বিষয় আছে। অর্থাৎ এটা শুধু ছাত্র যুব সমাজের বিষয় না, এটা চলমান প্রতিষ্ঠান যেগুলি আছে সেগুলির অংশগ্রহণ কিভাবে হচ্ছে, সেটা রাজনীতিবিদ যেমন, ব্যবসায়ী গোষ্ঠী যেমন, আমাদের একই রকমভাবে অন্যান্য পেশাজীবীরা তাদের ভূমিকা পালন করেছে কিনা বা করতে পেরেছে কিনা, যে সরকারকে আমরা বসিয়েছি, যে সরকারকে এনেছি অভ্যুত্থান উত্তর পরবর্তীতে, তারা যথেষ্ট যোগ্যতা সম্পন্ন কিনা, তাদের কর্মপন্থা কর্মসূচি বাস্তবায়ক ছিল কিনা, তারা সেখানে সবাইকে নিয়ে একত্রিতভাবে একনিষ্ঠভাবে সততার সাথে ধারাবাহিকতার ভিতরে আমরা যে সংস্কার কর্মসূচির কথা বলেছি সেগুলি বাস্তবায়ন করেছি কিনা, সেগুলির প্রতিনিয়ত একটা মূল্যায়নের ভিতর দিয়ে আমাদের যেতে হবে। এবং যারা এটাকে করার জন্য সবচেয়ে বেশি আগ্রহী ছিল, তারা তার নিজের ভূমিকা পালন করেছেন কিনা। দেখুন, তারা কেউ কেউ রাজনীতিতে চলে গেছেন, কেউ কেউ নাগরিক আন্দোলন করেন, কেউ হয়তো পুরো জিনিস থেকে হতাশাগ্রস্ত হয়ে বিচ্ছিন্ন হয়ে গেছেন। সে তো আমাদের ওই বাস্তবতাগুলোকে দেখতে হবে। এখন বোঝার বিষয়, দেশে যে তিনটি বিষয় নিয়ে আমরা আগানোর চেষ্টা করেছি, একটা হলো বিচার, একটা হলো সংস্কার, আর একটা হলো নির্বাচন। তাহলে এই সরকারের বাদবাকি সময়ের ভিতরে আর কি সংস্কার হতে পারে সেটা করার একটা বড় বিষয় আছে।
আমরা যেমন নাগরিক প্ল্যাটফর্মের পক্ষ থেকে রিফর্ম ওয়াচ নাম দিয়ে এগুলিকে সংস্কারগুলোকে প্রতিনিয়ত পরিবীক্ষণের ভিতরে রাখার চেষ্টা করছি। কিন্তু একই সাথে এই সরকারের পরেও তো নতুন সরকার আসবে, সেই সরকার এগুলোকে নেবে কিনা তার জন্য এই মুহূর্তে রাজনীতির ভিতরে যে ইশতেহার আসবে, নির্বাচনী ইশতেহার, তার ভিতরে এই যেই প্রত্যাশাগুলো ছিল, যে আকাঙ্ক্ষাগুলো ছিল, তা সেগুলোকে আমরা আবার স্থাপন করতে পারবো কিনা, নিয়ে আমরা নতুন সরকারের কর্মসূচিকে প্রভাবিত করতে পারবো কিনা সেটা দেখতে হবে। প্রজন্মকে বুঝতে হবে এই সময়কালে তার বয়স বেড়েছে, সেও প্রবীণ হওয়ার পথে আছে, সেহেতু এই সরকার আসবে যাবে, এই সময় আসবে যাবে, সামনের সময়ের জন্য তাদের প্রস্তুত হতে হবে। কিন্তু স্যার আমাদের সমসাময়িক যারা স্বাধীনতা পেয়েছে, আমরা যদি ভিয়েতনামের কথা বলি, সিঙ্গাপুরের কথা বলি, তাদের একটা স্ট্র্যাটেজি নিয়ে তারা তাদের দেশটাকে একটা জায়গায় নিয়ে গেছে। আমরা তো এখনো বলতে গেলে প্রাথমিক পর্যায়ে আছি। আমরা যদি না, প্রত্যেকটা দেশের নিজস্ব ইতিহাস আছে, তার নিজস্ব রাজনীতি আছে, তার নিজস্ব উন্নয়ন পথচলা আছে। সেহেতু বাংলাদেশের সাথে অন্যান্য দেশের তুলনীয় যেটা হয়, আমরা বলি যে কোরিয়া আর ভারতবর্ষ একই আয়ের ছিল, আর তারা একজন কোথায় আরেকজন কোথায়, এরকমভাবে ভিয়েতনামের কথা এখন আমরা তুলনীয় বলে মনে করি। বিষয়টা হলো যে আমাদের সূচনাকালটাকে দেখতে হবে, যে কে কোন পরিস্থিতি থেকে সূচনা করেছে। কেউ যুদ্ধের ভিতর দিয়ে, কেউ হয়তো অন্য ধরনের আন্তর্জাতিক সহযোগিতার ভিতর দিয়ে, কোরিয়া বা বাংলাদেশের সাথে তুলনা করলে। এবং একই রকমভাবে এক একজন এক এক ধরনের উন্নয়ন পরিকল্পনা নিয়েছে। আমাদের দেশের পরিকল্পনা প্রথম দিকে যেটা ছিল, তার থেকে আমরা পরবর্তীতে রাষ্ট্রকেন্দ্রিক পরিকল্পনা থেকে বের হয়েছে। অন্যান্য দেশে হয়তো উদারীকরণ আগে করেছে, কিন্তু পার্থক্যর একটা বড় জায়গা হলো রাষ্ট্র গঠনের ক্ষেত্রে, সেটা হলো রাজনীতি আমাদের উন্নয়নের ধারাকে যথোপযুক্ত সমর্থন দিয়েছে কি না। বাংলাদেশের ক্ষেত্রে আক্ষেপের জায়গাটা হলো যে আমরা যে তথাকথিত উন্নয়নের বয়ান দিয়েছি, তার সাথে যেই রাজনীতিটা প্রয়োজন ছিল সেই রাজনীতি তো দেয়নি। আমরা গণতন্ত্রহীনতার ভিতরে ছিলাম, স্বৈরশাসনের ভিতরে ছিলাম, এবং যেই অন্যায় অবিচার বা অসাম্য হয়েছে, পিছিয়ে পড়া মানুষগুলোর কোনো কণ্ঠস্বর দিতে পারিনি, আপনি আমিও তো পারিনি। সেই অপরাধবোধ তো আমাদের মনের ভিতরেও আছে। সেহেতু সেইটা একটা জাতিগত সামগ্রিকতার একটা ব্যর্থতা। বিষয়টা হলো যে অভ্যুত্থান করলাম, এই অভ্যুত্থানের ভিতর দিয়ে আমরা শিক্ষা নিয়ে আমরা পথ চলাকে আবার নতুনভাবে দাঁড় করাতে পারবো কিনা স্যার একটু। এবং আপনি যেই নবীনদের কথা বলছেন, ওনারা আমাদের চেয়ে ভিন্নতর হবেন কিনা। আমার প্রশ্ন এমন যে অর্থনীতিকে আমরা জানি যে দুইটা দিক আছে, একটা হচ্ছে সমাজতান্ত্রিক, একটা পুঁজিবাদ। কিন্তু আমরা যখন পড়াশোনা করি বা এটা সম্পর্কে জানি, মনে হয় সমাজতান্ত্রিকতা অনেক বেশি উদার, সাম্যবাদের কথা বলে। কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যায় যে চায়নাও দিন শেষে পুঁজিবাদের ফরম্যাটে চলে আসছে। স্যার এই যে আমাদের এই যে আপনি বলছেন পুঁজিবাদ এবং সমাজতন্ত্র ইত্যাদি, এইসব মডেল এখন এই মুহূর্তে আমরা হয়তো উন্নয়ন চিন্তার ধারাবাহিকতার অংশ হিসেবে পড়াশোনা করি, কিন্তু প্রায়োগিক অর্থনীতিতে এটা আসে না। প্রায়োগিক অর্থনীতিতে হলো আপনি কিভাবে একটি কর্মক্ষম বাজার ব্যবস্থা গড়ে তুলবেন, যেই বাজার ব্যবস্থার ভিতর দিয়ে একদিকে আপনার প্রবৃদ্ধি হবে এবং অপরদিকে ওই প্রবৃদ্ধির মধ্যে বিভিন্ন ধরনের দুর্বল জনগোষ্ঠী সকলে হিস্সা পাবে। একটা হিস্সা ভিত্তিক অন্তর্ভুক্তিমূলক একটা প্রবৃদ্ধির উন্নয়নের ধারার কথা আমরা চিন্তা করি। সেই প্রবৃদ্ধির ধারার ভিতরে যারা প্রবৃদ্ধির অংশ পাবে না, তাদের আপনি ঠেকা দেওয়ার জন্য এই যে জালের ফাঁকে দিয়ে যারা পড়ে যেতে নিবে, তাদের আপনি সামাজিক সুরক্ষা দিবেন। এই যে সামাজিক সুরক্ষা, বিভিন্ন ভাতা, আমরা বিভিন্ন ধরনের যেই আমরা স্টাইপেন্ড, অ্যালাউন্স, এগুলি যে সমস্ত শব্দ ব্যবহার করি, এই সমস্ত দিয়ে আমি তাদেরকে আবার প্রবৃদ্ধি ধারাতে এনে যুক্ত করতে পারবো কিনা, এইটি এখন বিষয়। সেহেতু একটা আপনি গণতান্ত্রিক পরিবেশের সাথে একটা গণতান্ত্রিক রাজনীতির সাথে একটা গণতান্ত্রিক অর্থনীতি আপনাকে দিতে হবে। একটা প্রতিযোগিতাপূর্ণ অর্থনীতির জন্য একটা প্রতিযোগিতাপূর্ণ রাজনীতি দিতে হবে। এই দুটোর সম্মিলনই এখন মডেল। এখন এটার ভিতরে কেউ আপনার রাষ্ট্রের ভূমিকাকে একটু বেশি রাখে সামাজিক সুরক্ষার ক্ষেত্রে,
অথবা কেউ রাষ্ট্রের ভূমিকাকে একটু বেশি রাখে বিনিয়োগ বা কর্মসংস্থান বা অন্যান্য ক্ষেত্রে। এটার ভিতরে বাংলাদেশকে তার নিজের পথ চলাকে এর ভিতরে দেখতে হবে এবং সাম্য এবং ন্যায্যতাকে বাদ দিয়ে বাজার অর্থনীতিকে দাঁড় করাতে নিলে সে বাজার অর্থনীতি টেকসই হয় না। স্যার, সংস্কৃতির দিক থেকেও আমরা একটু দ্বিধান্বিত, কারণ আমরা ঐতিহ্যগতভাবেই আমরা হচ্ছে গিয়ে কিছুটা কালচারাল। না, আমি আপনাকে এইটাই বলি, আমি আন্দাজ করছি আপনার প্রশ্নটাকে। সেটা হলো যে আপনি যদি একটি উদার অর্থনীতি দাঁড় করাতে চান, যেটাতে আপনার প্রতিযোগিতাপূর্ণ অর্থনীতি হবে মেধা যোগ্যতার ভিত্তিতে, এবং সেটার যদি সম্পূরক অংশগ্রহণমূলক রাজনীতি আপনার না থাকে, তাহলে আপনার অর্থনীতি হবে না। আবার ওই অংশগ্রহণমূলক অংশীজনের অবদানের ভিত্তিতে যদি রাজনীতি দাঁড় করাতে হয়, তাহলে আপনার এক ধরনের উদার রাজনৈতিক সাংস্কৃতিক পরিবেশ লাগবে। একটা উদার সাংস্কৃতিক পরিবেশে যদি আপনি একই রকমভাবে ঐতিহ্যকে ধারণ করে আপনি অংশগ্রহণকে না দিতে পারেন, তাহলে আপনার কিন্তু অন্য দুটো আবার হবে না, ওই অর্থনীতিও হবে না, আপনার রাজনীতিও হবে না। সে তো সংস্কৃতি বাংলাদেশের জীবনে ঐতিহ্যগতভাবে উদার সংস্কৃতি, বহু মতের এবং বহু পথের, সংকর জাতি তো আমাদের তো সংকর জাতি, অনেক ধরনের ধারাকে আমরা মিলন করে এই দেশটা গড়ে উঠেছে। এটা শক্তি। ওই উদার বহু ভিত্তিক বহু মতামতের ভিত্তিতে যদি আমি ধারণ করতে না পারি, তাহলে আমি অর্থনীতি রাজনীতিতেও আমরা হেরে যাব এবং আরও বেশি হেরে যাব। বর্তমান বিশ্বের যেই ধরনের বিভেদ এবং দ্বন্দ্ব চলছে, সেই বিভেদ দ্বন্দ্বের ভিতরে আমাদের আশ্রয় নিতে হলে, প্রশ্রয় পেতে হলে ওই উদার গণতান্ত্রিক পরিবেশ, উদার সাংস্কৃতিক পরিবেশ, একটা সহমর্মিতা, সহ্য শক্তি সম্পন্ন, অন্যকে পরমত সহিষ্ণুতা নিয়ে আমাদের দাঁড়াতে হবে। এইটি বাংলাদেশ। স্যার, এই ঐক্যমতের জায়গায় নিশ্চয়ই আপনারা কাজ করছেন। আরেকটু জানার আছে, একটা বিরতি নেওয়ার সময় হচ্ছে স্যার। দর্শক, চলছে দেশ বাণিজ্যের আলাপ, একটা বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। আরেকবার স্বাগত জানাচ্ছি দেশ বাণিজ্যের আলাপে। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। স্যার, আবারও স্বাগত জানাচ্ছি। স্যার, আপনারা তো আসলে নাগরিক ঐক্য বা নাগরিক প্ল্যাটফর্মে কাজ করছেন এবং খুব প্রত্যন্ত অঞ্চলেও আপনারা যাচ্ছেন, আমরা জানি। কিন্তু আমরা একটা নির্দিষ্ট জায়গায় ঐক্য তৈরি করতে পারছি না, কোনো একটা নির্দিষ্ট বিষয়। আমরা দেখছি যে মুক্তিযুদ্ধের পক্ষ বলা হচ্ছে, আবার ধর্মীয় এক ধরনের বলা হচ্ছে। মানে আমরা আসলে এখানেও মানে দ্বিধান্বিত। আপনি তো একদম প্রান্তিক পর্যায়ে যান, কোনো একটা বিষয় ঐক্য আমরা তৈরি করতে পারি কিনা স্যার? প্রথম কথা হলো, ঐক্যের অভাব মানে অনৈক্য না। ঐক্যের অভাব অনৈক্য না, মানে ঐক্যের অভাব সবসময় দ্বন্দ্বাত্মক হবে এমনও কোনো, এবং সেই দ্বন্দ্ব যদি থাকেও সেটা বৈরী দ্বন্দ্ব হবে এমনও কোনো কথা নেই। আপনি আলাপের ছলে বলেছেন, আমি আলাপের ছলে বলছি। তো যেটা হচ্ছে সেটা হলো, আপনি যে দ্বন্দ্ব বা ঐক্যের অভাব আপনি বলছেন, এটার সময় নির্দিষ্ট কিনা, এখনকার যে সমস্ত আলোচনা চলছে চলমান, সেটা এক ধরনের। আরেকটা হচ্ছে দীর্ঘমেয়াদে বাংলাদেশের জাতি গঠনের ক্ষেত্রে। তো বাংলাদেশের জাতি গঠনের ক্ষেত্রে বর্তমানের ঐক্যের ক্ষেত্রে স্বাধীনতাকে, ৭১ সালের মূল্যবোধকে অস্বীকার করব, তার ঐতিহ্য ইতিহাসকে অস্বীকার করব, তাদের নেতাদের আমরা ভুলে যাব, এইটা দিয়ে স্থাপন করে আপনি বুনিয়াদ দুর্বল হয়ে যাবে। আমি এরপরে যে ইমারত তৈরি করতে চাচ্ছি সেটা আমাদের বোঝার ব্যাপার। এই যে আমাদের যে এই ক্ষেত্রে যে চিন্তার যে বিশৃঙ্খলা অথবা যে বৈসাদৃশ্য, এটা আমাদের উপলব্ধির অভাবের ক্ষেত্রে, শিক্ষা এবং পঠন মননের অভাবের ক্ষেত্রে থেকে আসতে পারে। আর আসতে পারে আপনার হয়তো আদর্শগত পার্থক্য থেকে। একজনের হলে শিক্ষার অভাব থেকে আসতে পারে আদর্শগত পার্থক্য, এবং সেই আদর্শগত পার্থক্য বাদবাকি শিক্ষাকে বা কথাকে যে আটকে দেয়, জানলা দরজা আটকে দেয়, যে আর কিছুকে বাতাস ঢুকতে দেয় না, তখন সে ভিতরটা দূষিত হয়ে যায়। তো বাংলাদেশে যেটা আমাদের লক্ষণীয় ব্যাপার, আমরা যেন সর্বদা জানলা দরজা খোলা রাখি, বাতাস যেন আসতে পারে, দূষণ থেকে মুক্ত থাকতে পারি, এবং তার ভিতর দিয়ে সময়ের ভিতর দিয়ে একটা ঐক্যের জায়গায় আমরা পৌঁছাবো। আমি মনে করি এখনও ঐক্য আছে বাংলাদেশের, যে আমরা উন্নতি চাই, যে বৈষম্য বিরোধী অবস্থান চাই, যে ন্যায্যতা চাই, আগের যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের বিচার চাই, এইটার ভিতরে তো এক ধরনের ঐক্যবোধ আছে।
এটার ভিতরে তো ঐক্যচিন্তা আছে বলেই আমার কাছে মনে হয়। আপনি বাতাস খোলা রাখার কথা বলছেন, আমরা একটা ভৌগোলিকভাবে এমন একটা জায়গায় অবস্থান করছি যেটা সবারই এক ধরনের আগ্রহের জায়গা রয়েছে। আমরা ভারত আমাদের খুব প্রতিবেশী দেশ, তার বাইরে আমাদের পাকিস্তানের সাথে আমাদের যুদ্ধের সময় এক ধরনের ছিল, বৈরিতা ছিল। তার বাইরে আমাদের আমেরিকা আছে, চীন আছে আমাদের এই দেশে। এই যে আমাদের বন্ধুত্বের জায়গাটা, আমরা আসলে কি করতে পারি স্যার? না, আপনার আমাদের যেটা বুঝার ব্যাপার সেটা হলো বাংলাদেশ তুলনামূলকভাবে জনসংখ্যার দিক থেকে না হলেও একটি ক্ষুদ্র দেশ। যখন একটি ক্ষুদ্র দেশের ভিতরে বাজার না থাকে, আমি অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে বলছি, তখন তাকে অন্য বাজারের সাথে যুক্ত হতে হয়। তার বিনিয়োগ প্রবৃদ্ধি, তার ব্যবসা বাণিজ্য, তার অনাবাসী আয়, তার প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ ইত্যাদির জন্য তাকে অন্যান্য বাজারের সাথে যুক্ত হতে হয়। সেহেতু বাংলাদেশের যে ভবিষ্যৎ, যে উন্নয়ন চিন্তা, তার যে বিকাশের ধারা, সেটা বিশ্বের মাঝেই অবস্থিত। সেহেতু আমার বৈদেশিক সাহায্য দরকার করে, আমার বৈদেশিক বাণিজ্য দরকার করে, আমার রেমিটেন্সের আয় দরকার করে, আমার প্রত্যক্ষ বিনিয়োগ দরকার করে, আমার শান্তিরক্ষী বাহিনী বিদেশে পাঠানোর দরকার করে। এটা তো এইরকম যদি আমার প্রয়োজন হয় ভৌগোলিকভাবে আন্তর্জাতিক সম্পর্কে, তাহলে কারোর সাথে বড় ধরনের শত্রুতা করে আমরা এটা আটকাতে নিতে পারবো না। কোনো দেশের সাথে আমাদের হয়তো বন্ধুত্ব একসময় একটু গভীর, অন্য সময় হয়তো মনোমালিন্য হয়, যেমন এই মুহূর্তে ভারতের সাথে হচ্ছে। কারণ ভারত নিরঙ্কুশভাবে একটা সরকারকে সমর্থন করেছে, যে সরকারকে আমরা ফেলে দিয়েছি, উচ্ছেদ করে দিয়েছি। সেহেতু তার দায়িত্ব হিসেবে আমরা তাদের এই মুহূর্তে নিঃসন্দেহে দোষারোপ করি। আমাদের মনের ভিতরে খেদ আছে, আমাদের মনের ভিতরে আরও অনেক সেই অর্থে নেতিবাচক ধারণা তাদের সম্বন্ধে আছে। ভবিষ্যৎ বলবে। আবার দেখেন, পাকিস্তানের সাথে স্বাধীনতা যুদ্ধ করেছি আমরা, করে স্বাধীন হয়েছি, তাদের পরাজিত করেছি। তাদের সাথে ব্যবসা বাণিজ্য না হওয়ার তো কোনো কারণ নেই। এই মুহূর্তে নতুন প্রজন্ম ওই দেশে এসেছে, তাদের পিতামহের জন্য তার সাথে আমার সম্পর্ক নষ্ট করার তো কোনো কারণ নেই। চীন আমাদের কত পরে, স্বাধীনতা পরে, বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে চীন এবং সৌদি আরবিয়া আমাদের স্বীকৃতি দিয়েছে। তাই বলে কি চীনের সাথে আমরা সহযোগিতা করছি না? আমরা কি সৌদি আরবিয়াতে আমাদের কি মানুষ পাঠাবো না? সেহেতু আমি আবার বললাম, জানলা খোলা রাখবেন, মন খোলা রাখবেন। এই পরিবর্তিত পরিস্থিতির ভিতরে নিঃশ্বাস নেওয়ার জায়গাগুলো খুঁজে বের করতে হবে, এবং তার ভিতরে আমাদের এবং পরবর্তী প্রজন্মকে একজন বিশ্বের নাগরিক হিসেবে বাংলাদেশের পুষ্ট চিন্তা থেকে মননে পুষ্ট এইরকম নাগরিক, বৈশ্বিক নাগরিক দাঁড় করাতে হবে। আমি সেই জন্য কারোর সাথে শত্রুতা দেখি না স্যার। ডক্টর আমি সবই এগুলিকে কৌশলগত অবস্থান হিসেবে দেখি। স্যার, ডক্টর মোহাম্মদ ইউনূস একটা আইডিয়া আমাদেরকে দিয়েছে সম্প্রতি, যেটা বন্দরকে আমরা এমনভাবে আন্তর্জাতিক মানের হিসেবে তৈরি করব যেখান থেকে আসলে আমরা ল্যান্ডলক নেপাল, ভুটান কিংবা 7 সিস্টারে আমরা গিয়ে পণ্যটা দিব, একটা বড় বাজার তৈরি করার কথা উনি বলছে। এই আইডিয়াটা আপনি কেমনভাবে দেখেন? এটা কতটুকু? প্রথম কথা আপনাকে আমি সাবধান করে দিই, ওই 7টা যে রাজ্য আছে ভারতের, তাকে ল্যান্ডলক বলে ইতিমধ্যে প্রফেসর ইউনূস অনেক সমস্যার সৃষ্টি করেছেন। কারণ ভারতবর্ষের জন্য এটা অত্যন্ত সংবেদনশীল একটা বিষয়। তার দেশকে তারা ল্যান্ডলক মনে করে না, তাদের আরও অনেক সমুদ্রের রাস্তা আছে, শুধু বাংলাদেশের উপর দিয়ে না। সেহেতু আমাদের ভৌগোলিক সংবেদনশীলতা সম্বন্ধে সচেতন থাকতে হবে। এটা ঠিক যে এই এলাকাতে আমাদের যদি মাতারবাড়ির মতো প্রকল্প নেওয়া হয়, সেই মাতারবাড়ি প্রকল্পের মাধ্যমে আমরা শুধু বাংলাদেশ না, আমরা নেপাল, ভুটান এবং একই রকমভাবে ভারতবর্ষের বৃহত্তর অঞ্চলে আমরা যোগাযোগ স্থাপন করতে পারি, এবং আমরা একটা অর্থনৈতিক কেন্দ্র হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবো। এইটা ভরসা আমি রাখি, এবং এটা আগামী দিনে হবে। সেই দৃষ্টিভঙ্গি থেকে শুধু মাতারবাড়ি না, আমার চিটাগং, মংলা ইত্যাদির দক্ষতা বাড়াতে হবে, এবং এই দক্ষতা বাড়াতে গেলে ওখানে অপচয়, দুর্নীতি কমাতে হলে বিনিয়োগ দরকার, এবং ওই বিনিয়োগ পুরোটা বাংলাদেশের সরকারের নাই বা ব্যক্তি খাতে নাই, আমার বৈদেশিক বিনিয়োগ দরকার। সেহেতু ওই বৈদেশিক বিনিয়োগে নিয়ে আসাটাও কোনো অপরাধের ব্যাপার বলে আমি মনে করি না। এটার জন্য কিছু কায়েমি স্বার্থ হয়তো অখুশি হবে, কারণ ওই অদক্ষতার বিভিন্ন সুবিধা তারা পাচ্ছিলেন। কিন্তু ওই বিনিয়োগকে আমি কিভাবে আনবো, ওই সংস্কারটা আমি কিভাবে করব, এটাও কম গুরুত্বপূর্ণ না। সেহেতু এই মুহূর্তে সরকার যেভাবে করলো,
এটা আমাদের সকলের মনে অস্বস্তির সৃষ্টি করেছে। আপনি কার সাথে কি চুক্তি করলেন, কিছু জানালেন না, নন ডিসক্লোজার আইটেম দিয়ে আপনি এটাকে আচ্ছাদন করে রাখলেন, এত দ্রুততার সাথে 2 সপ্তাহের কম সময়ের ভিতরে এটাকে করে ফেললেন, এবং এমন একটা সরকার করলো যেটা নির্বাচিত সরকার না, বৈধ সরকার কিন্তু নির্বাচিত না। সেহেতু এই জায়গাটাতে আমার ভয় হয় যে একটা ভালো কাজকে বেঠিকভাবে করলে পরে অনেক সময় এটার ফলাফল ভিন্ন হয়। সেহেতু এইটা আমি মনে করি না ওনারা, এটাকে ইংরেজিতে বললে স্ট্র্যাটেজিটা ঠিক আছে, ট্যাকটিক্সটা ঠিক নাই, রণকৌশল ঠিক আছে কিন্তু কৌশলটা ঠিক হয়নি বলে আমি মনে করি। এইটা আমাকে সকলের মনে আপনার অস্বস্তি আছে, আমারও আছে। তবে অনেকে মনে করেন যে বৈদেশিক বিনিয়োগ করাই যাবে না, জাহাজ বন্দর দেওয়াই যাবে না, ওইটা আমি মনে করি না। আমি মনে করি সহযোগিতার জায়গা আছে নীতি কাঠামোর ভিতরে, স্বচ্ছতার ভিতরে, আমার লাভজনক অবস্থান থেকে এটা করা সম্ভব। ওনারা যেভাবে এটা করেছে এটাতে আমার ভালো লাগেনি। স্যার, ক্ষমতার কেন্দ্রে গেলে যারা অনেক ক্ষমতার বাইরে থাকে যখন ভালো ভালো কথা বলে, কেন্দ্রে গেলে তাদের এক ধরনের পরিবর্তন আমরা লক্ষ্য করি। মানে তরুণদের কথাই বলে আপনি বলছিলেন যে তরুণরা যারা এই আন্দোলনের সাথে ছিল তাদের অনেক ক্ষেত্রে আমরা তাদেরও দুর্নীতির কথা শুনছি। তার বাইরে আবার ওই একই কালচার আমাদের ভবিষ্যৎ রাজনীতিতে যারা আসবে, যারা মনে করছে তারা এখনই চাঁদাবাজি করছে নানা জায়গা থেকে। এই যে কালচারাল যেই সংস্কৃতি আমাদের যে চেপে ধরে আছে, বিশেষ করে এই দুর্নীতির, সেখান থেকে তো স্যার আমরা আবার ওই একই জায়গায় খাবি খাচ্ছি। স্যার, তো আপনি বলেন কেন হলো? আপনি তো আলাপ করতে এসছেন আমার সাথে, আপনি বলেন কেন হলো? কেন একটা প্র্যাকটিসটাই হচ্ছে গিয়ে এক ধরনের একটা জায়গায় আমাকে নিয়ে যায়। এবং আমার কাছে মনে হয় স্যার, আমার যে সিস্টেমটা আমরা তৈরি করে রেখেছি, আমলাতন্ত্রের সিস্টেম, এক ধরনের জটিল জায়গা, এবং ওই জায়গায় চাইলে কেউ ঢুকতে পারছে না, মানে এইগুলা কি আমাকে ওই জায়গায় নিচ্ছে কিনা? না, আপনাকে বুঝতে হবে যেই নতুন শক্তি উত্থান আমরা দেখেছিলাম 5ই আগস্টের ভিতর দিয়ে, সেই নতুন শক্তি কি এত বলিয়ান হতে পেরেছিল ক্রমান্বয়ে, যার ফলে সে কাঠামোকে পরিবর্তন করতে পারে, সংস্কৃতিকে পরিবর্তন করতে পারে, আচরণকে পরিবর্তন করতে পারে। এই যে বললাম কাঠামো, প্রতিষ্ঠান, আচরণ, এমনকি সংস্কৃতিকে পরিবর্তন করার শক্তি সে কি অর্জন করতে পেরেছে কিনা। এখন আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে পারছে না এবং হয়তো ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে। একটা তার বড় কারণ হলো যে ওনারা যেই পদ্ধতিটা বেছে নিলেন শেষ পর্যায়ে, ওনারা তো প্রথাগত রাজনীতির পদ্ধতিই বেছে নিয়েছেন। ওনারা রাজনৈতিক দল করেছেন, রাজনৈতিক দল করাটা আমি কোনো অন্যায় বলছি না, ওইটাও একটা পদ্ধতি। কিন্তু এর পাশাপাশি স্বার্থ সংঘাতের থেকে নিজেদের যদি দূরে রাখতেন এবং কণ্ঠহীন মানুষকে যদি ওনারা কণ্ঠ দেওয়ার চেষ্টা আন্দোলন হিসেবে, সামাজিক আন্দোলন হিসেবে অব্যাহত থাকতেন, তাহলে হয়তো পরিস্থিতি ভিন্ন হলেও হতে পারত। এখন তো ওনারা এই যে টাকা পয়সার রাজনীতি, মনোনয়ন বাণিজ্য, ভোট কেনা, এই যে কাঠামো, তার ভিতরে তো ওনারা বিলীন হয়ে যাবেন কিনা এই আশঙ্কা আমাদের মনের ভিতরে এসেছে। এবং পরবর্তীতে ওনারা যে আচরণ করবেন, ওনারা সেই পুরানা কৃষ্টির অংশ হিসেবে। কিন্তু আরেকটা অংশ যদি সামাজিক আন্দোলনকে অব্যাহত রাখত, কণ্ঠহীন মানুষের পক্ষ হয়ে দাঁড়াতো, এবং তারা আগামী দিনে শুধু ছাত্র না, তারা পেশাজীবী হিসেবে, সৎ পেশাজীবী হিসেবে ভালো ডাক্তার, ভালো ইঞ্জিনিয়ার, ভালো আমলা, ভালো সাংবাদিক আর অপদার্থ অর্থনীতিবিদ হয়ে যদি ওনারা আগামীতে আসতেন, তাহলে আরেক রকমের হতে পারত। আর যদি ওনারা দেশ থেকে পালিয়ে যান, তাহলে তো আরও বলার কিছু থাকবে না আর কি। বাট আমি কিন্তু অতখানি হতাশগ্রস্ত না। অনেক মানুষ, অনেক বড় জনসংখ্যা এবং অনেক ধরনের তরুণ এখানে আছেন। ওনারা যেই চেতনা দেখিয়েছেন, এই চেতনার জন্য আগামী প্রজন্মও হয়তো উজ্জীবিত হবে। ওনারা হয়তো অনেক ক্ষেত্রে যতখানি হওয়ার কথা হতে পারছেন না এখন পর্যন্ত আমরা দেখছি। আবার অনেক ক্ষেত্রে যে নতুন চেতনা, যে পরিবর্তনের আকাঙ্ক্ষা মানুষের মনে ওনারা দিয়েছেন, আত্মত্যাগের যেই আদর্শ ওনারা স্থাপন করেছেন, জীবন দিতে পারেন, এইটা তো ফেলে দেওয়ার বিষয় না। স্যার, আপনারা গবেষণা করে দেশকে নানাভাবে সমৃদ্ধ করছেন, কিন্তু যেই গবেষণাগুলো আমার পক্ষে আসছে সেটার পক্ষে আমি থাকছি, কিন্তু যেটা আমার বিপক্ষে যাচ্ছে তখন আমরা নানা ধরনের কথা বলছি, বিশেষ করে গবেষণা নিয়ে, ফান্ডিং নিয়ে।
এটাকে আপনি স্যার কীভাবে দেখেন? না, এটা তো এই বাংলাদেশের ভিতরে যদি আপনার গান নিয়ে তর্ক হতে পারে, কোন ধরনের গান হবে, কোন ধরনের হবে না, কার কবিতা পড়বো, কার কবিতা পড়বো না, কে আসল নেতা, কে ছোট নেতা, এইগুলি নিয়ে যদি কোন জেলা বেশি ভালো, কোন জেলা কম, এগুলি নিয়ে যদি তর্ক বিতর্ক থাকতে পারে, তাহলে আমাদের মতো বলে এই ধরনের ছোটোখাটো অর্থনীতির বিশ্লেষকদের নিয়ে থাকবে না, এটা কেন মনে করেন? এবং যেহেতু খুবই মাত্র একটা কেন্দ্রীভূত মানে আমাদের দেশে যেই ধরনের বিভক্তির সমাজ আছে, সেই বিভক্তির সমাজে যার পক্ষে যাবে, যার পক্ষে যাবে না। আপনাদের মনে রাখতে হবে আমরা বুশুত্তর যুগে বাস করি। সেইতে তত্ত্বটাই হলো, তুমি যদি আমার সাথে না থাকো তাহলে তুমি আমার শত্রু। সেহেতু এই জায়গায় অন্য কিছু নাই। সেহেতু আমার গণতন্ত্র চর্চার ঘাটতির এটা অংশ, যে তথ্য উপাত্তের প্রতি আমি আস্থা রাখি না। আমি আগে ঠিক করি কি আমার দরকার, তারপরে ঠিক করি ওই তথ্য উপাত্ত আমি রাখবো কি রাখবো না। সেহেতু এটাকে কি বলি আমরা ছোটোমাত্র তত্ত্বমাফিক তথ্য চাই। তো আগে তথ্য মানে তারপরে তথ্য ঠিক করা হয়, আর আমরা করি তথ্য ঠিক করে তারপরে তথ্যে পৌঁছাতে চাই। এটা থাকবে। আমি আস্থা রাখি বাংলার মানুষের প্রতি, আর সাংবাদিকদের প্রতি আস্থা রাখি। কারণ গত ১.৫ দশকে আমাদের মতো লোকেরা এখনও যে বেঁচে আছে এত কিছু বলার পরে, এটা তো হলো সংবাদ মাধ্যমের কল্যাণে। সংবাদ মাধ্যম অল্প অল্প করেও প্রিন্ট মিডিয়াতে এবং ইলেকট্রনিক মিডিয়াতে যেটুকু জায়গা করে দিয়েছে আমাদের, সেইটু দিয়ে মানুষের মনে আমরা স্থান পেয়েছি, সেটার জন্য টিকে আছি। সংবাদ মাধ্যমকে স্বাধীন রাখবেন, তথ্য আমাদের বিভ্রান্ত করতে পারবে না। স্যার একেবারে শেষ প্রশ্ন স্যার, আমরা নানা কিছু নিয়ে আলোচনা করছি, আমরা বলছি আপনারাও একটা ঐক্য তৈরি করতে চাচ্ছেন বা নাগরিকের মধ্যে একটা সংযোগ তৈরি করতে চাচ্ছেন। আসলে আমাদের দেশটাকে এগিয়ে নিতে হলে আসলে আমরা কোন জায়গা থেকে, মানে আমরা যদি আগের কথা বাদও দিই, এখন থেকে শুরু করতে চাই, কোন জায়গা থেকে শুরু করব? আমাদের জাতীয় ঐক্যতা কী হতে পারে? শোনে, জাতীয় ঐক্যের জন্য কতগুলো জায়গা আছে খুবই পরিষ্কার। সেটা হলো, এক হলো উন্নয়নের লক্ষ্যটা কী আমার, ওই উন্নয়নের লক্ষ্যের ভিতরে সাধারণ মানুষ, গরিব মানুষ, বিকাশমান মধ্যবিত্তের জায়গা আছে কিনা। আরেকটা জায়গা আছে, যদি আপনি বাইরের কথা বলেন, আমার দেশের স্বাধীনতা, আমার দেশের সার্বভৌমত্ব, এইটার ভিতরে কোনো ধরনের আমরা ব্যত্যয় আমরা দেখতে চাই না। আমরা এমন কিছু অর্থনীতি করব না যে অর্থনীতির ফলে আমার সার্বভৌমত্ব এবং মানে স্বাধীনতার বিষয়টি আমার স্বাধীনভাবে নীতি গ্রহণ করার ক্ষমতাকে সীমিত করে দেয়, এমন জায়গা আমরা হব না। আমরা বাংলার মানুষ হব, বাঙালি হব, বাংলাদেশি হব এবং একই সাথে বিশ্বের নাগরিকও হব। সেহেতু আমার বৈশ্বিক মূল্যবোধের ভিতরে আমার থাকতে হবে। মানে এইরকম ২-৩টে জায়গাতে আমার ঐক্যমতের জায়গা আছে। আমি নতুন জায়গাতে উপনীত হতে চাই, কিন্তু ঐতিহ্যকে আমি ফেলে দিতে চাই না। ওই ঐতিহ্যকে আমি ধারণ করতে চাই। ঐতিহ্য, ভবিষ্যৎ, অর্থনৈতিক প্রবৃদ্ধি, আমার সার্বভৌমত্ব ইত্যাদি কতগুলো বিষয় ঐক্যমত্যের জায়গা আছে বলেই আমি মনে করি। কেউ কেউ মানুষরা তাদের ক্ষুদ্র স্বার্থে, রাজনৈতিক লক্ষ্য পূরণ করার জন্য, অন্যান্য মানুষকে দাবিয়ে রাখার জন্য এই সমস্ত খুবই পবিত্র এবং সংবেদনশীল বিষয়গুলোকে নিয়ে অনেক সময় ক্ষুদ্র আচরণ করেন। স্যার আমরাও মনে করি জাতীয় স্বার্থে এক ধরনের ঐক্যতা তৈরি হবে এবং আমাদের এই যে দ্বিধা কাটবে এবং আপনাদের মতো মানুষ আমাদেরকে পথ দেখাবে, এটাই আমরা প্রত্যাশা করি স্যার। এবং মিডিয়া আমাদের সাথে থাকবে। স্যার, দর্শক, এতক্ষণ আমরা আলোচনা করছিলাম দেশ বাণিজ্যের আলাপে এবং দেখছিলেন আসলে নানা ধরনের বিষয় উঠে এসেছে। বিশেষ করে আমাদের একটা ঐক্যতায় আসতে হবে, যেটি জাতীয় স্বার্থে। অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা আগামীতে নতুন কোনো অতিথির সাথে আবার আপনার সাথে যুক্ত হব। থাকুন দেশ টিভির সঙ্গে।